আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেলের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমি হোম নিয়ে আলোচনা করব। তো হোমের ভিতরে কিন্তু আপনি যখন ক্লিক করবেন দেখবেন নিচে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে থেকে আমি আজকে ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো শুরুতে আমরা আসবো হচ্ছে এই যে ক্লিপবোর্ড যে অপশনটা আছে এটার উপরে। তো ক্লিপবোর্ডের ভিতরে কিন্তু দেখেন একটা পেস্ট আছে, এই যে একটা সিজারের মতো আছে, এটাকে বলা হলো কাট। আর এখানে নিচে দেখেন, লক্ষ্য করেন এখানে আছে কপি চিহ্ন এবং এটা আছে ফরম্যাট পেইন্টার। তো এখন আমরা যখনই কোনো জিনিস কোনো এক্সেল শিটে অথবা ওয়ার্ড বুকে কপি করি তখন আমরা কিন্তু কন্ট্রোল সি শর্টকাট ইউজ করি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি ইউজ করি। তো এখানেও কিন্তু সেম দেখেন কিছু কিছু আইকন আছে এবং আইকনে কিন্তু শর্টকাটও আছে এখানে। অর্থাৎ কপির জন্য হচ্ছে কন্ট্রোল সি এবং পেস্টের জন্য হচ্ছে কন্ট্রোল ভি এবং শর্টকাটে কাট করার জন্য হচ্ছে কন্ট্রোল এক্স। তো এখন আমরা বন্ধুরা মনে করি এখান থেকে কোনো একটা জিনিস আমি কপি করব। তো প্রথমে আমি একটা সেল সিলেক্ট করছি। এখন সেল সিলেক্ট করার পরে এখান থেকে এই যে কপি নামের যে অপশনটা আছে এখান থেকে দেখেন এই কপির উপরে একবার ক্লিক করি, তাহলে এই যে যে সেলটা আছে সেলটা কিন্তু মার্ক হয়ে গেছে। একটা ড্যাশের মতো দেখেন এখানে চলতেছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই সেলটা মার্ক হয়ে গেছে। এখন আমরা যেখানে গিয়ে এই জিনিসটাকে পেস্ট করে যাচ্ছি আমাদেরকে সেই সেলে নিয়ে যেতে হবে। মনে করুন আপনি এই সেলে এটাকে পেস্ট করবেন, তাহলে এই সেলে সিলেক্ট করার পরে এখন এখান থেকে এই যে পেস্ট যে অপশনটা আছে এখান থেকে পেস্ট এর উপর ক্লিক করলে কিন্তু দেখেন সেম জিনিসটা এখানে কপি হয়ে পেস্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত কপি এবং পেস্টের নিয়মটা। এখন কাট জিনিসটাকে, কাট বলতে সেম কপির মতোই, জাস্ট আপনি যেখান থেকে কাট করবেন ওই জিনিসটা ওইখান থেকে মুছে যায়, যেখানে পেস্ট করবেন ওইখানে হুবহু পেস্ট হয়ে যাবে। যেমন ধরুন আমি এইখানে এই 150 যে লেখাটা আছে এই লেখাটাকে কাট করে যাচ্ছি, তাহলে এই সেলটাকে আগে সিলেক্ট করতে হবে। এখন এখান থেকে এই সিজার নামে যে অপশনটা আছে এখানের উপরে ক্লিক করলে কিন্তু দেখেন আমার এটা কিন্তু কপির মতো একটা চিহ্ন চলে আসছে। এখন আমি টোটালের নিচে এইখানে এটাকে পেস্ট করে যাচ্ছি, তাহলে এখানে সিলেক্ট করার পর এখান থেকে পেস্ট করলেই কিন্তু দেখেন কি হয়, এই লেখাটা কিন্তু এখান থেকে মুছে গেছে এবং এই লেখাটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এটাই মূলত কাটের কাজ। তো এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অপশন, সেটা হচ্ছে ফন্ট। তো ফন্ট কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফন্ট দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইন করতে হয়। তো ডিজাইন করার ক্ষেত্রে ফন্টের বিষয়টাকে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে এবং বুঝতে হবে যে ফন্ট জিনিসটা কিভাবে আমরা ইউজ করব। তো দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা বিভিন্ন ডকুমেন্ট লিখছি তখন কিন্তু যে ওয়েটা ছিল ফন্ট চেঞ্জ করার, এখানে কিন্তু সেম ওয়েটা দেখতে পাচ্ছি আমরা। তো প্রথমে এখানে ফন্ট নামে যে প্যানেলটা আছে প্যানেলের ঠিক উপরে কিন্তু লক্ষ্য করে দেখেন এখানে ক্যালিব্রি লেখা আছে। এই যে ছোট বক্সটা, এই বক্সে ডান পাশে কিন্তু একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে। এর উপর ক্লিক করে কিন্তু দেখেন আমার এই পিসিতে যত ফন্ট রয়েছে সবগুলো ফন্ট কিন্তু আপনি দেখতে পাবেন। এখন এখান থেকে এই যে স্ক্রল করার জন্য যে বারটা রয়েছে এর উপরে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে কিন্তু আমার যতগুলো ফন্ট আছে সবগুলো এখানে দেখতে পাবো। তো এইভাবে এখান থেকে যে ফন্টটা আমার ভালো লাগবে সেই ফন্টটাকে সিলেক্ট করে কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো। যেমন আমি এখানে মাই শপিং লিখছি, এই মাই শপিং এর ফন্টটা যদি চেঞ্জ করে চাই তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করে যে ফন্টে আমি দিব সেই ফন্টে কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, যেই ফন্টটা আমি ইউজ করব সেই ফন্ট এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে ফন্ট চেঞ্জের নিয়ম। এখন আপনি যদি ডাটা শিটের ভিতরে কোনো টেক্সটকে বড় করতে চান তাহলে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন এই যে ফন্ট বক্সের ঠিক ডান পাশে আরো ছোট একটি বক্স রয়েছে, এখানে ড্রপ ডাউনটা অ্যারো রয়েছে, এর উপর ক্লিক করে কিন্তু 8 থেকে শুরু করে 72 পর্যন্ত সেম ওয়ার্ডের মতো একটা প্যানেল নিচের দিকে নেমে আসবে। এখান থেকে যে কোনো একটা সাইজ কিন্তু আপনি চুজ করে আপনার টেক্সটটাকে বড় অথবা ছোট করতে পারবেন। দেখছেন, আবার আরেকটা জিনিস লক্ষ্য করেন, এর বাইরে কিন্তু আরো দুইটা এ এখানে আছে, একটা আছে বড় এ আর একটা আছে ছোট এ। বড় এর মাধ্যমে আপনি যতবার ক্লিক করবেন টেক্সটটা বড় হবে, ছোট এর মাধ্যমে যতবার ক্লিক করবেন টেক্সটটা ছোট হবে। এখন যদি আপনি কোনো টেক্সটকে বোল্ড করতে চান সেক্ষেত্রে, যেমন এটা হচ্ছে আমার একটা শপিং এর রিপোর্ট শিট এবং এই শিটের মধ্যে এইগুলো আছে টাইটেল, যেমন এখানে সিরিয়াল আছে, প্রোডাক্ট নেম আছে, কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে এবং টোটাল আছে। এটা হচ্ছে টাইটেলের একটা রো। এখন এই টাইটেলের রোটাকে আপনি যদি বোল্ড করতে চান সবগুলো লেখাকে, তাহলে এইভাবে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন ফন্টের ঠিক নিচে কিন্তু এই যে বি লেখা আছে, এই বি মানে হচ্ছে বোল্ড, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে। তাহলে আমি এখানে ম্যানুয়ালি এই বির উপরে একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখবেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন আপনি যদি এই সেম জিনিসটাকে
আবার বোল্ড উঠাই দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে আনচেক করে দিলে কিন্তু এটা বোল্ডটা উঠে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বোল্ড করতে হয় কোনো লেখাকে। এখন আপনি যদি চান যে এই লেখাগুলোকে ইতালিক করবেন তাহলে সেম এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে যে আইকনটা আছে এর উপর ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি ইতালিক হয়ে যাবে। সেম ওয়েতে আপনি যদি এর নিচে একটা আন্ডারলাইন ক্রিয়েট করতে চান তাহলে সিলেক্ট করার পরে এখান থেকে ইউর উপর প্রেস করলে কিন্তু আন্ডারলাইনের যে দাগটা রয়েছে সেই দাগটা চলে আসবে প্রত্যেকটা টেক্সটের নিচে। এখন আপনি তারা একটু লক্ষ্য করেন, দেখেন আন্ডারলাইন যে অপশনটা আছে এখানে, এই অপশনের নিচে কিন্তু একটা ড্রপ ডাউন কি আছে, এখানে কিন্তু আন্ডারলাইনের জন্য দুইটা অপশন আছে, একটা সিঙ্গেল আন্ডারলাইন আর একটা হচ্ছে ডাবল আন্ডারলাইন। তো ডাবল আন্ডারলাইন যদি সিলেক্ট করেন তাহলে দুইটা দাগ আসবে, আর সিঙ্গেল আন্ডারলাইন যদি সিলেক্ট করেন তাহলে সেখানে একটা দাগ আসবে। তো এটা গেল হচ্ছে আন্ডারলাইনের নিয়মটা। এখন যেহেতু আমার একটা শপিং রিপোর্ট তৈরি করে ফেলছি, এখন এই জিনিসটা কিন্তু যদি আমি এইভাবে প্রিন্ট করি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো আমি এই জিনিসটাকে কিন্তু একটু ফরম্যাটিং করতে পারি। তো ফরম্যাটিং করার জন্য দেখেন এই যে আন্ডারলাইনের পাশে একটা বক্সের মতো আছে, এটাকে বলা হয়েছে বর্ডার বক্স। এই বর্ডারের ভিতরে ড্রপ ডাউনে ক্লিক করে কিন্তু দেখেন একবার উপর থেকে শুরু করে একবার নিচ পর্যন্ত অনেকগুলো অপশন রয়েছে, এই সবগুলোই মূলত একটা বর্ডার স্টাইল। তো এখান থেকে আমি যদি পুরো যে ডকুমেন্টটা আছে এটাকে আমি পুরো ডকুমেন্ট বলতে এই যে লেখাটুক আছে এই লেখাটুকু আমি যদি বক্সের মধ্যে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে বর্ডার বক্সে, এখান থেকে নিচে যদি আমরা এখান স্ক্রল করি তাহলে দেখবেন অল বর্ডার নামে যে অপশন আছে, এখান থেকে এটা সিলেক্ট করলেই অটোমেটিক আমার পুরো লেখাটা কি হবে বর্ডারের মধ্যে চলে যাবে। তো এটা হচ্ছে একটা ফরম্যাটিং। এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অপশন, সেটা হচ্ছে কালারিং এ। যেমন এখানে আমার এই যে মাই শপিং যে রিপোর্ট, এটা হচ্ছে আমার মেইন হেডিং, তার নিচে দেখেন একটা টাইটেল বার রয়েছে। এই টাইটেল বারটাকে, এই টাইটেল বারের ফন্ট কালার যদি আপনি চেঞ্জ করে চান এক এক ধরনের অথবা সবগুলো মিলে এক এক কালার, তাহলে প্রথমে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে ফন্ট কালার নামে যে অপশন আছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে কিন্তু দেখেন একটা এই যে থিম কালারের একটা প্যানেল নেমে আসছে। এখান থেকে যে কোনো কালার যদি আপনি চুজ করেন সেম ওয়েতে দেখবেন যে এখানে আপনার এই টাইটেল বার এটা চেঞ্জ হচ্ছে কালারটা। তো এইভাবে আপনি যে কোনো একটা পছন্দনীয় কালার ইউজ করে কিন্তু আপনি এটাকে ফরম্যাটিং করতে পারবেন। তো এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অপশন শেডিং। যেমন এটা হচ্ছে টোটালের একটা কলাম, এই কলামটাকে আপনি যদি মার্ক করতে চান যে পুরো লেখাটার পিছনের জন্য একটা শেডিং এর মতো থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এই পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন এই যে শেডিং নামে যে একটা অপশন আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে সেম ওয়েতে ফন্ট কালারের মতো একটা প্যানেল নেমে আসবে এবং এখান থেকে যে কালার আপনি চুজ করবেন সেই কালারে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে সেই কলামের ভিতরে। তো এইভাবে কিন্তু আপনি শেডিং ইউজ করতে পারবেন। এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অপশন অ্যালাইনমেন্টে। তো অ্যালাইনমেন্টের কাজটা মূলত হচ্ছে একটা টেক্সটকে এক পাশ থেকে আরেক পাশে সরানোর জন্য বা ফরম্যাটিং করার জন্য অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন দেখি আমরা চলুন কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। এই লেখাটা কিন্তু আপনি যেরকম দেখতেছেন যে মাঝখানে আছে এরকম কিন্তু ছিল না, এই লেখাটা ছিল মূলত এরকম। তো যখন আমি মিডিল অ্যালাইনমেন্ট করছি তখন কিন্তু লেখাটা মাঝখানে চলে আসছে এবং এই লেখাগুলোকে পুরোটা সিলেক্ট করে আমি এইভাবে ধরে এখান থেকে ছিল এরকম, আমি তারপরে এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট করছি, সবগুলো মাঝখানে চলে আসছে একসাথে। তো এইভাবে কিন্তু আপনি অ্যালাইনমেন্টের অপশনটা ইউজ করতে পারবেন। তো এখন আমরা দেখবো হচ্ছে এই অ্যালাইনমেন্টের পরবর্তী দুইটা অপশন আছে, দেখেন একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট আর একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। তো এই দুইটার কাজ মূলত হচ্ছে টেক্সটটাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া, অর্থাৎ বাম থেকে ডানে নিয়ে যাওয়া, ডান থেকে বামে নিয়ে আসা। তো দেখেন আমি জিনিসটা এখানে সিলেক্ট করার পরে যদি এটাকে চাপ দিই তাহলে দেখবেন আমার টেক্সটটা কিন্তু এপাশে সরে আসতেছে, আবার এখান থেকে যদি এটা চাপ দিই তাহলে কিন্তু বাম দিকে সরে আসবে। তো এটাতে মূলত ইনডেন্টটাকে ডিক্রিজ এবং ইনক্রিজ করা যায়। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমি এখানে একটা সেল মার্জ করতেছি, এখান থেকে পুরো দুইটা সেলকে সিলেক্ট করার পরে এই যে মার্জ এবং সেন্টার নামে যে অপশন আছে সেটাকে সিলেক্ট করার পর দেখেন আমার দুইটা সেল মিলে কিন্তু একটা সেল হয়ে গেছে। এখন এই সেলের ভিতরে আমি একটা টেক্সট লিখতেছি, দেখেন আমি যখন এই টেক্সট লেখাটা লিখলাম এখানে আমার এই বক্সের ভিতরে টেক্সটটা কিন্তু একবার নিচে অ্যালাইনমেন্ট হয়ে আছে, কিন্তু এই যে এখানে যেহেতু মিডিল করা আছে তারপরেও কিন্তু এটা নিচে মিডিল হয়ে আছে। এখন আপনারা যদি এই টেক্সটটাকে একটু উপর উঠাইতে চান তাহলে আপনাকে দেখেন একটু উপরে লক্ষ্য করলে এখানে আরো তিনটা বার রয়েছে, এর একটা হচ্ছে এই যেটা হচ্ছে সবচেয়ে নিচে, এটা হচ্ছে মাঝখানে এবং এটা সবচেয়ে উপরে। তো এর মাঝখানের যে অপশনটা সেটা আপনি সিলেক্ট করেন, দেখেন টেক্সটটা কিন্তু একবার মিডিলে চলে যাবে।
আপাতত উপরে উঠাতে চান তাহলে এইটা সিলেক্ট করলে কিন্তু টেক্সটটা উপরে চলে যাবে। তো এইখানে যে অপশনগুলো আছে এই 6টা অপশন দিয়ে মূলত কিন্তু একটা টেক্সটকে ডানে বামে উপরে নিচে বিভিন্ন জায়গায় আপনি অ্যালাইন করতে পারবেন। তো এখন আমরা আসবো হচ্ছে পরবর্তী অপশন, সেটা হচ্ছে এই যে এবি দিয়ে একটা অ্যারো চিহ্নের মধ্যে দেখেন দেখা যাচ্ছে, এটার কাজটা মূলত কি। তো আমি এই যে টেক্সট নামে যে টেক্সটটা লিখছিলাম এখানে, তো এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আমি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিই। দেখেন আমি যে ডিরেকশনে দিব অ্যারোটা যেদিকে বরাবর দেখাবে টেক্সটটা কিন্তু সেই দিকেই ঘুরে যাবে, দেখছেন। তো এটা হচ্ছে মূলত অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। তো এখন আমরা যাব হচ্ছে মার্জ এবং সেন্টার অপশনটা, যেটা দেখাইছি আমি একটু আগে। তো মার্জ এবং সেন্টার মূলত কি, যে আপনি একটা ডকুমেন্ট লিখতেছেন, একটা সেলের ভিতরে একটা টেক্সট আপনি এন্টার করছেন। এখন যেমন আমরা এখানে একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন এখানে আমার এই শীটের যে মেইন হেডিংটা রয়েছে, এই যে মাই শপিং রিপোর্ট, এইটা কিন্তু একটা সেল ছিল। কিরকম আমি দেখাই এখানে এক্সাম্পল হিসেবে। যেমন এখানে আমি এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করি। তো দেখেন বন্ধুরা, আমার এই লেখাটা কিন্তু সেম এরকম ছিল। এটা কিন্তু এই একটা সেলের ভিতর ছিল আর বাকিগুলো কিন্তু ফাঁকা ছিল। এখন আমি কি করছি, এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে গেছি, যতটুকু পরিমাণ আমাকে মার্কস করতে হবে সেই পরিমাণ নিয়ে ছেড়ে দিছি, সিলেক্ট করছি। এখন সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই যে অপশন আছে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে অথবা এখান থেকে সরাসরি প্রেস করে কিন্তু আপনি এটাকে মার্জ এবং সেন্টার করতে পারবেন। এছাড়াও মার্জ এবং সেন্টার আরো কিছু অপশন আছে, একটা আছে মার্জ অ্যাক্রস, মার্জ সেল, আর একটা আছে আনমার্জ সেল। তো এখান থেকে মার্জ এবং সেন্টার দিয়ে লেখাটা কিন্তু একবারে মিডিলে চলে যাবে। তারপরে কিন্তু এখান থেকে আমি এটাকে উপরে ওঠানোর জন্য এই যে অ্যালাইনমেন্টের অপশন আছে এটা ইউজ করছি, তাহলে কিন্তু লেখাটা মাঝখানে চলে আসছে। এখন আপনি যদি এটাকে আনমার্জ করে চান, যে আপনি হয়তো মার্জ করে ফেলছেন, এখন আপনাকে আনমার্জ করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এটাকে সিলেক্ট করার পরে এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন আনমার্জ সেল আছে, তাহলে এটা যেরকম ছিল আগে সেরকমই হয়ে যাবে। তো অ্যালাইনমেন্টের কাজগুলো মূলত কিন্তু প্রায় শেষের পথে। এখন আরেকটা শেষ জিনিস আমি দেখাবো এখানে অ্যালাইনমেন্টের ভিতরে। তো এটা হচ্ছে দেখেন বন্ধুরা, এই যে একটা অপশন আছে এখানে ডান দিকে এ বি দিয়ে একটা নিচের দিকে অ্যারোর মতো রাউন্ডের মতো, এখানে প্রেস করলে দেখেন কি হয়, আমার এই যে লেখাটা ছিল মাই শপিং রিপোর্ট লেখাটা, এটা কিন্তু আমার একটা সেলের ভিতরে আটতেছিল না, অর্থাৎ লেখাগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছিল। এখন আমি যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে ও কি করবে, আমার লেখাটাকে সেল অনুযায়ী ও রিসাইজ করে এটাকে সমানভাবে বসাই দিবে। দেখেন আমার সেলটাকে বড় করলো, কিন্তু ও লেখাটাকে কি করলো, উপর থেকে নিচে বিভিন্নভাবে সাজায় এটাকে একটা সেলের ভিতরে আটাই দিচ্ছে। এখন কিন্তু এই বাকি সেলগুলোতে এটা শো করবে না। তো এটা হচ্ছে, এটাকে বলে র্যাপ টেক্সট। দেখেন র্যাপ টেক্সট বলে এটাকে। এইভাবে চাইলে কিন্তু আপনি সহজেই বিভিন্ন টেক্সটকে একটা সেলের ভিতরে আপনি সাইজ মতো বসাইতে পারবেন। এখন আমরা যাব হচ্ছে একটু নর্মাল হিসাব নিকাশের ভিতরে। আমরা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করি, তো আপনারা এক্সেল শিটটা মূলত ইউজ করেছে যোগ বিয়োগ গুণের জন্য। কারণ এক্সেল শিটটা ইউজ করা হিসাব নিকাশ করার জন্য, এখানে আমার শপিং এর জন্য আমি কিছু প্রোডাক্ট কিনেছিলাম, এখান থেকে রাইস, লেন্টিলস, অয়েল, মশলা, সল্ট, ওয়াটার, এগুলোর সিরিয়াল নাম্বার কিন্তু আমি এখানে সাজাই দিছি 1 থেকে 6 পর্যন্ত। প্রোডাক্ট নেমগুলো এখানে দিয়ে দিছি একটা কলামের ভিতরে, এবং এখানে কোয়ান্টিটি রয়েছে এবং ইউনিট প্রাইস রয়েছে। তো এখন আমি প্রথমে এখানে আপনাকে টোটালটা বের করে দেখাবো, যে এই কোয়ান্টিটি হিসেবে ইউনিট প্রাইসে কত টাকার মানে টোটাল আসবে এই রাইসের জন্য। তো আমাকে এখানে টোটাল বের করতে গেলে আমাকে গুণ বা মাল্টিপ্লিকেশন ইউজ করতে হবে। তো মাল্টিপ্লিকেশন দেখেন আপনি এখানে ইউজ করবেন ইকুয়াল, তারপর আপনাকে এই যে কোয়ান্টিটি সেলটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। এখন আপনাকে শিফট প্রেস করে এই যে গুণ যে চিহ্নটা আছে এটা দিতে হবে। এখন আপনি পরবর্তীতে ইউনিট প্রাইসের যে সেলটা আছে এটাকে সিলেক্ট করে দেন এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, তাহলে আমার টোটাল যে মানটা আসছিল এই রাইসের জন্য সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন বাকি যে ঘরগুলো আছে এটাকে কিন্তু আপনাকে পরবর্তীতে আর গুণ করে বের করতে হবে না, জাস্ট এখান থেকে এই যে ছোট যে পয়েন্টার আছে পয়েন্টার ধরে নিচে ড্র্যাগ করে দেন, তাহলে অটোমেটিক কিন্তু এটা চলে আসবে। তো এইভাবে কিন্তু মূলত আপনি গুণ করতে পারবেন খুব সহজে। দেখছেন গুণ করে এবং এটাকে অন্য সেলে আপনাকে এটা কপি করে অটোমেটিক ফলটাকে বের করতে পারবেন। এখন আমার কি দরকার, এখন যেহেতু আমার টোটাল বের হয়েছে, এখন আমার কয় টাকা খরচ হয়েছে এই খরচটা আমার বের করতে হবে। তো খরচটা বের করতে গেলে আমাকে এখানে টোটাল একটা ঘর লিখে আমি, তো আমি এই নিচে এখানে এই যে হিসাবটা আছে প্রত্যেকটা জিনিসপত্রের যে দাম এটাকে আমি টোটাল এখানে বের করব। টোটাল বের করতে গেলে আমাকে ইকুয়াল দেওয়ার পরে দেখেন আমি কিন্তু চাইলে
প্রতিটা সেল আলাদা করে যোগ করে আমি এখান থেকে বের করতে পারবো। যেমন ইকুয়াল দেওয়ার পরে প্রথম সেলটা সিলেক্ট করব, এরপরে শিফট দিয়ে প্লাস চিহ্ন দেব, তারপর আবার দ্বিতীয় সেলটাই সিলেক্ট করব, তারপর আবার শিফট দিয়ে প্লাস চিহ্ন দেব, তারপর আবার তৃতীয় সেল সিলেক্ট করব। সেম ওয়েতে এভাবে কন্টিনিউ করবো লাস্ট পর্যন্ত। আমার কিন্তু উপর থেকে একবারে নিচ পর্যন্ত সবগুলো সেল কিন্তু যোগ করা হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখবেন যে এই যে প্রত্যেকটা সেলের যে যোগফল সেটা কিন্তু এখানে নেমে আসবে। অর্থাৎ আমার কয় টাকা খরচ হয়েছে, এখানে 4290 টাকা খরচ হয়েছে। তো এটা হচ্ছে যোগের কাজ, এইভাবে মূলত যোগ করা হয়। এখন যোগ করার জন্য কিন্তু আরেকটা ওয়ে আছে, দেখেন আমি এটাকে মুছা দেই। দেখুন বন্ধুরা, এখন আমাকে যোগ করে এই প্রত্যেকটা সেলের যোগফল আমাকে এখানে বের করতে হবে। তো প্রথমে দেখাইছি প্রত্যেকটা সেল এর যোগফল মানে আলাদা আলাদা ভাবে যোগ করে, এখন আমি আরেকটা সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু এটাকে সরাসরি যোগ করতে পারবো। দেখেন ইকুয়াল প্রেস করার পরে আমরা সাম সূত্রটা অবশ্যই সবাই শুনছি। তো SUM লিখলে কিন্তু এখানে এই ড্রপ ডাউনের ভিতরে কিন্তু প্রথম অপশনেই সামটা শো করবে। এখন এখান থেকে ডাবল ক্লিক করলে সামের পর একটা ব্র্যাকেট অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখন ও বলছে নাম্বার 1 এবং নাম্বার 2। তো নাম্বার 1 বলতে ফার্স্ট যে সেলটা, নাম্বার 2 বলতে আরো দেখেন ডট ডট আছে, এরপর আরো নাম্বার আছে। তো সাম দিয়ে কিন্তু আমরা সহজে যোগ করতে পারবো। তো প্রথম সেল থেকে একবার লাস্টের সেল পর্যন্ত আপনি সিলেক্ট করে দেন টান দিয়ে ধরে, উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো সেল ইস্টু আকারে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন শিফট প্রেস করে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, রেজাল্ট পাবেন আপনি। তো এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন সেম রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে। আগে আমি প্রত্যেকটা সেলকে আলাদা আলাদাভাবে যোগ করছিলাম, এখন কিন্তু সাম ইউজ করে সেম রেজাল্টটা পাইছি। তো আপনি কিন্তু এক্সেলের ভিতরে এইভাবেও যোগ করতে পারবেন। এখন আমি যাব বিয়োগের নিয়মটায়। যেমন দেখেন আমার এখানে ব্যালেন্স ছিল কত, 10,000 টাকা। আমি যেহেতু বাজার সদাই করছি, এখন কিন্তু আমার 4,290 টাকা খরচ হয়েছে। তো এই সেলের ভিতরে আমি 4,290 টাকা লিখি এবং আমার কয় টাকা বাকি আছে সেটা আমি এখানে বের করব। তো বের করার জন্য আমাকে কিন্তু 10,000 থেকে 4,290 টাকা বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানে ইকুয়াল চিহ্ন দেব, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে প্রথম যে সেলটা আছে 10,000 এটা সিলেক্ট করব, এরপরে শিফট দিয়ে আমি মাইনাস চিহ্নটা, অথবা শিফট না দিলেও হবে, মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এখন পরবর্তী যে সেলটা আছে সেটা সিলেক্ট করব। এখন এন্টার প্রেস করলে কিন্তু দেখেন আমার কয় টাকা বাকি আছে এই টাকাটা বেরিয়ে আসবে। তো এটা গেল মূলত হচ্ছে বিয়োগের নিয়ম। তো প্রথমে আমরা শিখলাম গুণের নিয়ম, তারপরে শিখলাম যোগ করার নিয়ম, এখন হচ্ছে বিয়োগের নিয়মটা শিখে ফেললাম। তো আমি এখানে একটা সংখ্যা লিখছি 100, আরো একটা সংখ্যা লিখছি মনে করেন 5। তো এখন আমরা ভাগ করার যে নিয়মটা আছে সেটা দেখব। তো 100-কে 5 দিয়ে ভাগ করে যে ফলটা আসবে সেটা আমরা এখানে বের করব। তো এখানে ইকুয়াল সাইন দেন প্রথমে, দেওয়ার পর আপনি এই 100-র যে সেলটা সেটা সিলেক্ট করেন এবং এখান থেকে ভাগ চিহ্নটা দেন কিবোর্ড থেকে। এরপরে এই যে পরবর্তী যে সেল আছে এটা সিলেক্ট করেন। এখন যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, দেখেন 100-কে 5 দিয়ে ভাগ করলে যে 20 অ্যান্সারটা সেটা কিন্তু চলে আসবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি এক্সেল শিটের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই করতে পারবেন। তো যোগের জন্য কিন্তু একটা এক্সট্রা নিয়ম আছে, সেটা হচ্ছে সাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।